করব বায়োসাভার্ট ল। বায়োসাভার্ট লটা কি? বায়োসাভার্ট লটা এটার আর একটা নাম আছে ল্যাপ্লাস ল। এটা মেনলি তোর আমাদের যে ইলেকট্রিক ফিল্ড, মানে ইলেকট্রিক ফিল্ড আমরা পড়েছি, এবার আমরা ম্যাগনেটিক ফিল্ড পড়তে চলেছি। ম্যাগনেটিক ফিল্ডের যে মানে ম্যাগনিচিউড ভ্যালুটা, সেটা এই লটা দেয়। তো হেডিং করি বায়োসাভার্ট ল। বায়োসাভার্ট ল। আচ্ছা, লটা কি বলছে? লটা বলছে যে তোর কাছে কোন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রয়েছে, যে কন্ডাক্টরটা কারেন্ট ক্যারি করছে। ধর একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রয়েছে, এই কন্ডাক্টরটার মধ্যে দিয়ে এদিক থেকে এদিকে একটা কারেন্ট আই কারেন্ট বা ক্যাপিটাল আই দিয়ে দিলাম, ক্যাপিটাল আই কারেন্ট যাচ্ছে। এবার তুই এই কন্ডাক্টরটার একটা স্মল লেন্থ ডেল এল কনসিডার করলি, এবং এই ডেল এল এর মাঝখানে কোনো একটা পয়েন্ট থেকে তুই আট ডিস্টেন্সে একটা পয়েন্ট নিলি, যে পয়েন্টটা হচ্ছে পি। তুই এই পি পয়েন্টে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেটা বের করতে চাস। এখানে আরেকটা জিনিস, এই এই পয়েন্টটার একটা যদি নাম দিয়ে যাও কিছু, তো সেই পয়েন্টে যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টার আমরা পড়েছি, তো ট্যানজেন্টটা মোটামুটি এরম ডিরেকশানে থাকবে। এই ট্যানজেন্টের যে ডিরেকশান, এটাই হচ্ছে ডেল এল এর ডিরেকশান। এই ট্যানজেন্টের ডিরেকশানের সঙ্গে আর এর ডিরেকশন হচ্ছে এটা, এরা মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে, দিস অ্যাঙ্গেল ইজ থিটা। ওকে, তাহলে আমরা এইগুলো ধরলাম। এবার আমাদের এই যে স্মল লেন্থটা নিলাম, এই স্মল লেন্থের জন্যে এখানে একটা স্মল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, দ্যাট ইজ ধরছি ডেল বি। বায়োসাভার্ট ল বলছে যে এই যে ম্যাগনেটিক ফিল্ড ডেল বি, এর ভ্যালুটা নাম্বার 1 প্রপোর্শনাল টু হয় ডেল এল এর সঙ্গে। তুই লেন্থ যত বেশি নিবি, ডেল বি তত বেশি হবে। নাম্বার 2, এই ভ্যালুটা প্রপোর্শনাল টু হয় কারেন্টের সঙ্গে। কারেন্ট যত বেশি পাস করবে, এই ভ্যালু তত বেশি হবে। নাম্বার 3, ডেল বিটা প্রপোর্শনাল টু হয় 1/r² সঙ্গে, ইনভার্সলি প্রপোর্শনাল টু r²। r² আর যত বেশি হবে, এটা তত কমবে। ডেল বি, এই ডেল বিটা প্রপোর্শনাল টু হয় সাইন থিটার সঙ্গে। যে থিটা অ্যাঙ্গেলটা নিয়েছি, যেটা ডেল এল, এটা ডেল হবে, ডেল এল, এবং ডেল বির মধ্যে যে অ্যাঙ্গেলটা আমরা নিয়েছি, সেই অ্যাঙ্গেলটা যদি আর এর মধ্যে যে অ্যাঙ্গেলটা নিয়েছি সেটা যদি থিটা হয়, তাহলে সাইন থিটার সঙ্গে। এই চারটে ইকুয়েশনের পরে, ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 3, ইকুয়েশন নাম্বার 4, আমরা যদি কম্পাউন্ড ভ্যারিয়েশন খাটাই, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো ডেল বি ইজ প্রপোর্শনাল টু আই ডেল এল, বা এটা আমি স্মল কোয়ান্টিটি, এটা ডেল হবে, আই ডেল এল সাইন থিটা বাই r²। তো এখানে যদি আমরা এই প্রপোর্শনাল টু চিহ্নটাকে তুলে একটা ইকুয়াল টু সাইন আনতে যাই, তাহলে একটা কে আসবে, কে আই ডেল এল সাইন থিটা বাই r²। দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন বা ম্যাথামেটিক্যাল ফর্ম অফ বায়োসাভার্ট ল অর ল্যাপ্লাস ল। এখানে এই যে কে, এই কেটা দুটো
ফ্যাক্টের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা রয়েছে তার চারপাশে মিডিয়ামটা কী টাইপের, তারপরে কেটা ডিপেন্ডেন্ট। এবং দুই হচ্ছে আমরা কোন ইউনিট ইউজ করছি তার উপরে কেটা ডিপেন্ডেন্ট। যেমনভাবে আমরা তোর কুলম্বস লর ক্ষেত্রে যে কেটা পেয়েছিলাম সেটাও কিন্তু মিডিয়ামের উপর ডিপেন্ডেন্ট ছিল এবং কোন ইউনিট ইউজ করছিলাম তার উপরে ডিপেন্ডেন্ট ছিল। এবার আমি নেক্সট পেজে যাব, গিয়ে আমি এসআই ইউজ করব। বল। হ্যাঁ তাই তো বলেছি, আর যদি বেড়ে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ড কমবে, ইনভার্সলি প্রপোর্শনাল। বাট এল যদি বেড়ে যায় তাহলে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড বাড়বে। এল বলতে এখানেও কিন্তু একটা লেন্থকে বোঝাচ্ছে, যেটা অ্যাকর্ডিং টু কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ওকে, চেঞ্জ করব। তো নেক্সট পেজ, তাহলে আমরা যেটা পেলাম যে ডেল বি দ্যাটস ইকাল টু কে ইন্টু আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার, এটা পেলাম। এবার আমি এসআই ইউনিট যদি চুজ করি, সিজিএস সাধারণত এখানে চুজ করা হয় না, এসআই ইউনিট যদি চুজ করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এখানে ডেল এল এর ইউনিটটা এসআইতে কত হবে, মিটার। আর এর ইউনিট এসআইতে কত হবে, মিটার। আই এর ইউনিট এসআইতে কত হবে, অ্যাম্পিয়ার। এবং ডেল বি মানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা, সেটার ইউনিট হচ্ছে ওয়েবার বলা হয়, ডব্লিউ বি দিয়ে ডিনোট করা হয়, ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এটার একটা নাম হচ্ছে টেসলা, টি দিয়ে ডিনোট করা হয়, দেখবি সব বইয়ে লেখা আছে। এটার একটা নাম হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, আর একটা নাম হচ্ছে টেসলা, যেটাকে টি দিয়ে ডিনোট করা হয়। তো এই হচ্ছে তোর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ইউনিট। ঠিক আছে, এই দুটো ইউনিট দিয়ে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিকে ইউজ করা হয়। তো এবার আমরা যদি এসআই মেথড চুজ করি তাহলে কে হচ্ছে মিউ জিরো বাই ফোর পাই, যেমন ওখানে ছিল 1/4 পাই এপসাইলন নট, এখানে হচ্ছে মিউ জিরো বাই ফোর পাই। এই মিউ জিরো কে বলা হয় পারমিবিলিটি অফ ফ্রি স্পেস, এটার নাম হচ্ছে পারমিএবিলিটি অফ ফ্রি স্পেস। এর ভ্যালু ট্যালু বের করা যাবে, একটু পরে আমি করব। তো তাহলে এই কেটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কত আসছে, ডেল বি সমান সমান মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল বা ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার ইন এসআই ইউনিট, এইটা আমরা পাচ্ছি। ওকে, তো এবার আমি এখান থেকে যদি আমি মিউ জিরোর ভ্যালু বের করতে চাই বা মিউ জিরোর ইউনিটও বের করা যাবে, তাহলে মিউ জিরো কত আসছে দেখ, মিউ জিরো সমান সমান ডেল বি ইন্টু ফোর পাই ইন্টু আর স্কোয়ার বাই আই ডেল এল সাইন থিটা। তো আমরা যদি ইউনিট বের করতে চাই, ইউনিট অফ মিউ জিরো দ্যাটস ইকুয়াল টু ডেল বির ইউনিট কি, ইন এসআই আমরা ওয়েবার পার মিটার স্কোয়ার বসাতে পারি, ওয়েবার পার মিটার স্কোয়ার। ফোর পাই একটা কনস্ট্যান্ট, তার কোনো ইউনিট হয় না, ইন্টু মিটার স্কোয়ার বাই আই এর ইউনিট অ্যাম্পিয়ার, ডেল এল এর ইউনিট মিটার, সাইন থিটার কোনো ইউনিট হয় না। তো মিটার স্কোয়ার কেটে যাচ্ছে, তো থাকছে উপরে ওয়েবার, নিচে অ্যাম্পিয়ার ইন্টু মিটার, দ্যাটস ইকুয়াল টু ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার বা ওয়েবার ইন্টু অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স, দ্যাট ইজ দ্য এসআই ইউনিট। আমরা মেইনলি এটা দিয়ে এক্সপ্রেস করি। এই ওয়েবার পার অ্যাম্পিয়ারকে একটা নতুন নাম দেওয়া হয়, ওয়েবার পার অ্যাম্পিয়ার যেটা, এটা একটা নতুন নাম আছে, এটাকে হেনরি বলা হয়, হেনরি, এটা শর্ট ফর্ম এইচ। তাহলে সেই অনুযায়ী এর ইউনিট কি হবে, হেনরি পার মিটার বা হেনরি মিটার ইনভার্স, এভাবে কিন্তু এটাকে এক্সপ্রেস করা যায়।
তাহলে আমরা দেখ ইউনিট অফ মিউ জিরো বের করলাম। একই রকমভাবে এই মিউ জিরোর ভ্যালু বের করা যায়। এখান থেকে দেখ মিউ জিরো ইকাল টু 4 π × কে। তো কে মোটামুটি করে হয় 10⁻⁻7 মতো। তো মিউ জিরোর ভ্যালুটা আসে 4 π × 10⁻⁻7 হেনরি পার মিটার। দ্যাট ইজ দ্য ভ্যালু অফ দ্য মিউ জিরো, দ্যাট ইজ পারমিএবিলিটি অফ ফ্রি স্পেস। তো এবার আমাদের কাছে আমরা যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা নিয়েছিলাম, আমি নেক্সট পেয়ে যাচ্ছি। বল, হয়ে গেলে বল। আমরা যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা নিয়েছিলাম, সেই কন্ডাক্টরটার মধ্যে একটা ছোট্ট জায়গা নিয়েছিলাম ডেল এল, তার জন্য একটা ডেল বি পেয়েছিলাম। বাট আমরা যদি পুরো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা নিতে চাই, তাহলে আমাকে একটা সামেশন বা ইন্টিগ্রেশন ফরম্যাট নিতে হবে। তো তাহলে হেডিং করি বায়ো-সাভার্ট ল Biot-Savart law for extended conductor. কন্ডাক্টরস মানে যেটা দুপাশে এক্সটেন্ড করা আছে। তো তাহলে সেক্ষেত্রে কি হবে, এরকম ডেল L1, এরকম ডেল L2, এরকম সব অনেকগুলো নিতে পারবো। এবং সেক্ষেত্রে বায়ো-সাভার্ট ল খাটালে যে বিটা পাবো, দ্যাট ইজ দ্য সামেশন অফ অল ডেল বি, দ্যাট ইজ দ্য সামেশন অফ অল আই মিউ জিরো বাই 4 π আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার। তো দ্যাট ইজ মিউ জিরো বাই 4 π সামেশন ওভার আই ডেল এল সাইন থিটা by r square, that is the B for extended conductor. ওকে, তো এইভাবে আমরা এটাকে ইউজ করব। নেক্সট আমরা দেখব যে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি নিয়ে কাজ করছি। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির আমরা অলরেডি কি বের করে ফেলেছি, ভ্যালু বের করে ফেলেছি, ইউনিট বের করে ফেলেছি। ওকে, তো এবার একটা কথা যে আমরা যেটা পেলাম, আমরা যদি নর্মাল যে কোনো একটা মিডিয়ামের ক্ষেত্রে নিই, সেটা হচ্ছে ডেল বি দ্যাটস ইকাল টু মিউ বাই 4 π। নর্মাল মিডিয়াম, মিউ জিরো নিচ্ছিল সেই জন্যে, ওটা মিউ জিরো তো ফ্রি স্পেসের জন্যে, আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার, দ্যাট ইজ ফর এনি মিডিয়াম। এবার আমরা যদি একটু কম্পেয়ার করি যে এটাকে ধর আমি একটা 2 নম্বর নাম দিলাম, আর 1 নম্বর নাম দিচ্ছি ডেল বি সমান সমান মিউ জিরো বাই 4 π ইন্টু আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ারকে, এটাকে আমি 1 নম্বর নাম দিলাম, মানে একটা ফ্রি স্পেসের জন্য, একটা নর্মাল স্পেসের জন্য। তো এই দুটো ইকুয়েশনের দিকে যদি আমরা ভালো করে দেখি, এই যে পার্টটা, এটা এমন একটা কোয়ান্টিটি যেটা যে কোনো মিডিয়াম, সেটা ফ্রি স্পেস হোক, সেটা এনি স্পেস হোক, সেটা কিন্তু মিডিয়ামের উপর ডিপেন্ড করছে না। ওকে, মিডিয়ামের উপর ডিপেন্ড করছে না। এই ম্যাগনেটিক ফিল্ড তৈরির জন্য এই পার্টটা মিডিয়ামের উপর ডিপেন্ড করছে না, মিডিয়ামের উপর ডিপেন্ড করছে মিউ বা মিউ জিরো। এবং এই পার্টের সঙ্গে মিউ বা মিউ জিরো গুণ করলে আমরা ডেল বিটাকে পাচ্ছি। ওকে, আমরা ডেল বিটাকে পাচ্ছি। তাহলে এনি মিডিয়াম, মিউ জিরোটা তো ফর ফ্রি মিডিয়ামের ক্ষেত্রেই হয়। কনসিডার আমি করি, মানে মিউ জিরোটার তো ফ্রি মিডিয়াম, এবার আমি এখন যেখানে বসে আছি তার চারপাশে বাতাস রয়েছে, তাহলে তো আমাকে ভ্যাকিউম আর আমি নিতে পারবো না, তো আমাকে মিউ জিরোটা তো তখন আর হবে না, তখন অন্য কিছু হবে।
তো এই যে পোর্শনটা, এই যে পোর্শনটা বা এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হয়, এই পোর্শনটার অরিজিনালি নাম হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি। ম্যাগনেটিক ইন্টেন্সিটি। এবং এটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করি, ঠিক আছে? তাহলে এইচ ইকাল টু 1/4 পাই আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার। তো আমরা যদি ভালো করে লক্ষ্য করি যে আমরা পেয়েছিলাম ডেল বি সমান সমান μ0/4 পাই ইন্টু আই ডিএল, বা μ0 না দিয়ে আমি মিও দিতে পারি, ফর এনি মিডিয়াম μ/4 পাই আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে ডেল বি সমান সমান মিউ ইন্টু এই পার্টটা হচ্ছে, সাপোজ যেহেতু স্মল কোয়ান্টিটির জন্য তাহলে আমি ডেল দিচ্ছি, স্মল ডেল এইচ। তাহলে দ্যাট ইজ দ্য রিলেশন বিটুইন বি অ্যান্ড এইচ, হোয়ার ডেল এইচ ইকাল টু দ্যাট, ডেল এইচ ইকাল টু দ্যাট। ওকে, এবার আমরা যদি ইন জেনারেল বলতে চাই তাহলে কিন্তু এটা তো ফর স্মল কোয়ান্টিটির জন্য বি ইকাল টু মিউ এইচ, ফর লার্জ কোয়ান্টিটির জন্য বা এইচ ইকাল টু 1/μ বি। দোজ আর দ্য রিলেশন বিটুইন বি অ্যান্ড এইচ, দোজ আর দ্য রিলেশন বিটুইন বি অ্যান্ড এইচ। ওকে, দেখ কোনো জায়গায় কোনো রকম যদি প্রবলেম থাকে বল। এবার নেক্সট আমি যেটা করব যে বি আর এইচ এর মধ্যে তো রিলেশন তৈরি হয়ে গেল, এইচ এর যে ইউনিট সেটা কি হবে সেটা বের করতে যাই। তো চল নেক্সট পেয়ে যাই, এইচ এর ইউনিট বের করবো। পেজ চেঞ্জ করছি। ইউনিট অফ ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ইউনিট অফ ম্যাগনেটিক ইন্টেন্সিটি। আচ্ছা, আমরা পেয়েছি বি ইকাল টু মিউ এইচ, তাহলে এইচ ইকাল টু বি বাই মিউ। তাহলে ইউনিটের দিক থেকেও সেম হবে। বি এর ইউনিট কি? বি এর ইউনিট ওয়েবার পার মিটার স্কোয়ার, আর মিউ এর ইউনিট কি? ওয়েবার আমরা বের করেছি পার অ্যাম্পিয়ার ইন্টু মিটার। তো এটাকে কাটলে কি থাকছে? অ্যাম্পিয়ার পার মিটার। একটু উল্টোপাল্টা কাট, দেখ অ্যাম্পিয়ার পার মিটার, দ্যাট ইজ দ্য ইউনিট অফ অ্যাম্পিয়ার পার মিটার, দ্যাট ইজ দ্য ইউনিট অফ এইচ, ম্যাগনেটিক ইন্টেন্সিটি। এটা হচ্ছে এসআই ইউনিট। এর একটা সিজিএস ইউনিট আছে। সিজিএস ইউনিট হচ্ছে, এইচ এর সিজিএস ইউনিট হচ্ছে ওর স্টেট বলা হয়। এইচ এর সিজিএস ইউনিট ওর স্টেট, যেটাকে শর্টে ওএস দিয়ে, ওই দিয়ে ডিনোট করা হয়। আর বি এর সিজিএস ইউনিট হচ্ছে গাউস বা গস, যেটাকে জি দিয়ে ডিনোট করা হয়। এদের সিজিএস ইউনিট আছে। ওকে, এবার যদি আমি এদের মধ্যে রিলেশন, হ্যাঁ ও ক্যাপিটাল, সবসময় ক্যাপিটালই হয়, এটা ছোট। এবার যদি আমি এদের মধ্যে রিলেশন স্টাবলিশ করার চেষ্টা করি, মানে অ্যাম্পিয়ার পার মিটার আর ওর স্টেটের মধ্যে, তাহলে 1 অ্যাম্পিয়ার পার মিটার দ্যাটস ইকাল টু, আমরা লিখেছিলাম, কি লিখেছিলাম? 4 পাই ইন্টু 10⁻⁻7 দিয়ে লিখেছিলাম। বাট এটা যদি আমি ওর স্টেটে নিয়ে যেতে যাই, তো 10⁻³ ওর স্টেট। দ্যাট ইজ দ্য রিলেশন বিটুইন সিজিএস অ্যান্ড এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ইন্টেন্সিটি। আর ওয়েবার পার মিটার স্কোয়ার ছিল বির এসআই ইউনিট। বির এসআই ইউনিট আর বি সিজিএস ইউনিট গাউস, এর মধ্যে যদি রিলেশনশিপ স্টাবলিশ করার চেষ্টা করি, 1 ওয়েবার পার মিটার স্কোয়ার দ্যাটস ইকাল টু 10⁻⁻4 গাউস। That is the relationship between CGS and SI unit between magnetic field intensity or B. ওকে, তো এই হলো মোটামুটি। এবার আমরা চলে যাব
অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার্ট ল। অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার্ট ল আমি নেক্সট পেয়ে যাব। আমি দুটো অ্যাপ্লিকেশন দেখাবো। নাম্বার ওয়ান যেটা দেখাবো সেটা হচ্ছে একটা লং স্ট্রেট কন্ডাক্টর আছে, তার জন্যে একটা সার্টেন ডিস্টেন্সে কতটা ফিল্ড ইন্টেন্সিটি জেনারেট করবে। তো পেজ চেঞ্জ করছি। তো হেডিং অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার্ট ল। আচ্ছা, ধর তোর কাছে একটা লং স্ট্রেট কন্ডাক্টর আছে। এই কন্ডাক্টরটার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে। কন্ডাক্টরের মধ্যে দিয়ে কন্ডাক্টরে আমি দুটো মাথা ধরলাম, এ আর বি। আই কারেন্ট ফ্লো করছে এবং এই এর থেকে 8 ডিস্টেন্সে একটা পয়েন্ট রয়েছে পি। একটা পয়েন্ট রয়েছে পি, এটা ও ধর 8 ডিস্টেন্সে রয়েছে। তো ওপিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এবং আমরা যদি বি পয়েন্ট এবং এ পয়েন্টের সঙ্গে পি পয়েন্টটাকে কানেক্ট করি, তাহলে এই পি পয়েন্টটা এ বির সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, এই অ্যাঙ্গেলটা বা এই নিচের অ্যাঙ্গেলটা তৈরি করবে, দ্যাট ইজ নিচেরটাকে আমি থিটা ওয়ান ধরছি, যেহেতু উল্টো ঘুরছে তাই নিচেরটাকে আমি মাইনাস থিটা ওয়ান ধরছি, উপরেরটাকে আমি থিটা টু ধরছি। ঠিক আছে, উপরেরটা থিটা টু, নিচেরটা থিটা ওয়ান, বাট নিচেরটা যেহেতু উল্টো দিকে রয়েছে তাই ওটাকে মাইনাস থিটা ওয়ান ধরতে হচ্ছে। ঠিক আছে, মানে অরিজিনাল নিয়ম হচ্ছে যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে যদি অ্যাঙ্গেল তৈরি হয়, কারেন্ট এক উপরের দিকে যাচ্ছে, থিটা টু অ্যাঙ্গেলটা উপরের দিকে তৈরি হচ্ছে, সেহেতু সেটা হবে পজিটিভ। আর কারেন্ট যেদিকে যাচ্ছে না, কারেন্ট নিচের দিকে যাচ্ছে না, তার দিকে যদি অ্যাঙ্গেল তৈরি হয় সেটা হবে নেগেটিভ। ওকে, এবার আমি এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটার যেটা আমি এখানে আঁকলাম, এটার একটা ছোট্ট একটা স্মল পার্ট আমি ডেল এল নিচ্ছি। তো আমি আরেকটা ছবি আঁকছি। ধর এটা হলো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। আমি মানে এ থেকে বি পর্যন্ত গেছি তার কোনো মানে নেই, আমি জাস্ট কিছুটা পোর্শন দেখাচ্ছি। এটা হলো তোর সেই ও পয়েন্ট থেকে পি, দ্যাট ইজ ও, দ্যাট ইজ পি, দ্যাট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম আর। আর এইখানটা আমি একটা ডেল এল স্মল পার্ট নিলাম। তো আমি এই পি থেকে এটা কানেক্ট করলাম। আচ্ছা, এবার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার একটা কিছু নাম আছে, আমার আপাতত দরকার হবে না। দ্যাট ইজ দ্য ডেল এল বা ডিএল, যাই হোক। এই ডিস্টেন্সটা এক্স, পি থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা এক্স, এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা। ওকে, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা আপাতত থিটা হচ্ছে। এবার আমি যেটা করব যে আমরা একটা এক্স ডিস্টেন্স একটা পয়েন্ট নিয়েছি। এবার আমি এই স্মল পার্টটার জন্য যদি বায়োসাভার্ট ল অ্যাপ্লাই করি, যে ডেল এল অংশটা নিলাম, তার জন্য বায়োসাভার্ট ল কি বলবে? ডিবি দ্যাটস ইকাল টু মিউ জিরো বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, অ্যাকর্ডিং টু বায়োসাভার্ট আর স্কোয়ার নয় এক্স স্কোয়ার, আর থিটা নয় আলফা বাই এক্স স্কোয়ার। তো এখানে দেখ, অ্যাকর্ডিং টু দি ফিগার আলফা প্লাস বিটা কত? 180। দ্যাট মিন্স আলফা হচ্ছে 180 মাইনাস বিটা। দ্যাট মিন্স আমরা বলতে পারি আলফা হচ্ছে 180 মাইনাস বিটাটা। আবার দেখ, ওই ট্রায়াঙ্গেলের ভিতরে ঢুকলে বিটাটাকে তুই লিখতে পারবি 90 মাইনাস
থিটা, কারণ ওটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, বাকি দুটো অ্যাঙ্গেলের সাম 90, তো বিটাটাকে তুই লিখতে পারবি 90 মাইনাস থিটা। তাহলে আলফা ইকাল টু, কাটাকুটি করলে চলে আসছে 90 প্লাস থিটা। ওকে, তাহলে তুই যদি সাইন আলফা বের করিস, সাইন আলফা ইকাল টু সাইন 90 প্লাস থিটা, চলে গেল ক্লাস 11 ম্যাথমেটিক্স ত্রিকোণমিতি ফার্স্ট চ্যাপ্টার, সাইন 11 ইকাল টু কস থিটা, সাইন 90 প্লাস থিটা কস থিটা। তাহলে আমরা যদি এখান থেকে এই ট্রায়াঙ্গেলটা থেকে ট্যান থিটা বের করি, সেটা কি হবে? আমি এই ডিস্টেন্সটাকে এল ধরছি, পারপেন্ডিকুলার বাই বেস এল বাই আর। ওকে, তাহলে এল ইকাল টু আর ট্যান থিটা, এল ইকাল টু আর ট্যান থিটা পেলাম। এবার দেখ, আরটা কিন্তু ফিক্সড, আরটা কিন্তু ফিক্সড। তাহলে আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি, ডেল এল বা ডিএল দ্যাটস ইকাল টু আর ফিক্স ট্যান স্কোয়ারের ডেরিভেটিভ, ট্যানের ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, আচ্ছা, আর আমরা যদি এখান থেকে কস থিটা বের করি, কস থিটা দ্যাট ইজ বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে এখান থেকে এক্স বের করলে কত হবে? আর বাই এক্স বের করছি আগে, এক্স ইকাল টু আর বাই কস থিটা, তাহলে এক্স স্কোয়ার ইকাল টু কস থিটাটাকে উপরে তুললে আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা। এই আর স্কোয়ার সেক স্কোয়ার থিটার জায়গায় আমি বসিয়ে দিচ্ছি ডিএল সমান সমান আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা, তো এখানে পুরোটা বসাতে পারবো না, তো চল একবারে বসাবো। তাহলে আমি দেখ কি কি বের করে নিলাম। আমি এখানে যে কটা জিনিস আমার লাগতো, সাইন আলফা লাগতো, আমি সাইন আলফা বের করে নিয়েছি, ডিএল লাগতো, ডিএল বের করে নিয়েছি, এক্স স্কোয়ার লাগতো, এক্স স্কোয়ার বের করে নিয়েছি। ওকে, এবার আমি ওই ফর্মুলাটাকে আপডেট করব। তো আমি একটা কাজ করি, তোর বোঝার সুবিধার্থে আমি এটার নাম দিচ্ছি 1, এটার নাম দিচ্ছি 2, দেন এটার নাম দেব 3, এটার নাম দিচ্ছি 4। এবার 1-এর মধ্যে 2, 3, 4 বসিয়ে দিচ্ছি। চল নেক্সট পেয়ে যাচ্ছি। ওকে, পেজ চেঞ্জ করি। ওকে, করে নে। ওকে, তো তাহলে আমরা এবার 1-এর ভিতরে 2, 3, 4 বসাচ্ছি। তাহলে বসালে কি পাচ্ছি? ডিবি সমান সমান মিউ 0 বাই 4 পাই, মিউ 0 বাই 4 পাই ইন্টু আই এর ভ্যালু বসছে না, দেন আর সেক স্কোয়ার থিটা ডি থিটা ইন্টু কস থিটা বাই আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা, এই ভ্যালু বসছে টোটাল। এবার আমি এখানে যদি একটু ক্যান্সেলেশন টেশন করে যা আসছে, দ্যাট ইজ ডিবি সমান সমান মিউ 0 বাই 4 পাই ইন্টু আই বাই আর, একটা আর কাটছে, কস থিটা ডি থিটা, এই থাকছে। তো এটার আমি নাম দিচ্ছি 5। এবার দেখ, আমি একটা ছোট্ট এবি ওয়ারটার মধ্যে একটা ছোট্ট পার্ট নিয়েছিলাম, দ্যাট ইজ ডেল এল। তো আমি যদি টোটাল বি বের করতে চাই, তাহলে আমাকে ইন্টিগ্রেশন অফ ডিবি করতে হবে, দ্যাট ইজ দ্য ইন্টিগ্রেশন অফ মিউ 0 বাই 4 পাই আই বাই আর কস থিটা ডি থিটা, এর লিমিট হয়ে যাবে মাইনাস থিটা 1 টু থিটা 2, মাইনাস থিটা 1 টু থিটা 2, ওইভাবে যদি ঘুরিয়ে দিই তাহলে আমরা পুরোটা পেয়ে যাব। তো এটা করতে গেলে মিউ 0 বাই 4 পাই বাইরে যাবে, আই বাই আর বাইরে যাবে, ইন্টিগ্রেশন অফ মাইনাস থিটা 1 টু থিটা 2 কস থিটা ডি থিটা। এবার এই কস থিটা ডি থিটা কত হয় আমরা জানি, সাইন থিটা হয়, আমরা ইন্টিগ্রেশন শিখে গেছি অলরেডি, এবং আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশনও শিখে গেছি। তো আই বাই আর সাইন থিটা, কস থেকে সাইনে আসলে মাইনাস হয় না, থিটা 1 টু থিটা 2। ওকে, তাহলে এবার যদি আমি ভ্যালু বসাই, দ্যাট ইজ মিউ 0 বাই 4 পাই
আই বাই আর সাইন আপার লিমিট মাইনাস সাইন লোয়ার লিমিট। আমরা জানি সাইন মাইনাস খেতে পারে না, বমি করে দেয়। তো দ্যাট ইজ মিউ জিরো বাই ফোর পাই আই বাই আর সাইন থিটা টু প্লাস সাইন থিটা ওয়ান, এই পাচ্ছি। ওকে, তো দ্যাট ইজ দ্য বি, দ্যাট ইজ দ্য বি। তাহলে এটা হলো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। যদি তার একটা এ থেকে বি আমরা নিয়েছি, তার মধ্যে এটা। এবার আমি এর দুটো কেস কনসিডার করব। একটা নেব ইনফাইনাইট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, আর একটা নেব সেমি ইনফাইনাইট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো কেস ওয়ান, ইনফাইনাইট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ইনফাইনাইট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মানে কি? আমরা যেটা নিয়েছি সেখানে এ বি একটা ফিক্সড পয়েন্ট, তো এর দিক থেকে ওটা ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, বির দিক থেকে ওটা ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। তো সেক্ষেত্রে থিটা ওয়ান থিটা টু কত হবে? দুজনেই 90 ডিগ্রি হয়ে যাবে। তো বি ইকাল টু মিউ জিরো বাই ফোর পাই আই বাই আর সাইন 90 প্লাস সাইন 90, দুজনেই যেহেতু ইনফিনিটিভে চলে গেছে। তো দ্যাট ইজ 1 প্লাস 1 2, তাহলে কেটে কুটে গিয়ে কি চলে আসছে? বি ইকাল টু মিউ জিরো বাই ফোর পাই টু আই বাই আর, দ্যাট ইজ বি। ওকে, আরেকটা আমরা নেব কেস টু, যেখানে আমরা কনসিডার করব কেস টু সেমি ইনফাইনাইট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। সেমি ইনফাইনাইট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তো সেক্ষেত্রে মানে অর্ধেক থাকবে, ঠিক আছে? আমরা বি, বির নিচের পার্টটা থাকবে না, ও থেকে উপরের দিকে ইনফিনিটি বন্ধ যাবে, ঠিক আছে? এটা হলো ও। তাহলে দেখ, এক্ষেত্রে থিটা ওয়ানটা কিন্তু জিরো আর থিটা টুটা কিন্তু 90। তাহলে মিউ জিরো বাই ফোর পাই বি থেকে নয়, কিন্তু ও থেকে, মানে নিচের পার্টটা থাকবেই না। সেমি মানে কি? অর্ধেক। মানে ওই একটা ইনফিনিটি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর দিয়ে কনসিডার কর, নিয়ে তার মানে মাঝখান থেকে নিচের পোর্শনটা কেটে বাদ দিয়ে দে। তাহলে কি হলো? নিচে থিটা ওয়ান পোর্শনটা থাকলো না, মানে সেটা থিটা ওয়ান পোর্শনটা থাকলো না, মানে থিটা ওয়ানটা জিরো হয়ে গেল। তো থিটা ওয়ান জিরো, আর উপরের পোর্শনটা তো পুরোটা নিয়ে নিচ্ছে। তাহলে থিটা টু 90 আর থিটা ওয়ান জিরো, তো সাইন জিরো জিরো। তাহলে এইটা কত আসছে? এটা আসছে বি ইকাল টু মিউ জিরো বাই ফোর পাই আই বাই আর। তো এটা হলো সেমি ইনফাইনাইটের ক্ষেত্রে, আর ওটা হলো ইনফাইনাইটের ক্ষেত্রে। টোটালটা করে নে। নেক্সট আমরা এবার আরেকটা অ্যাপ্লিকেশন করব। আমাদের কাছে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করব অন দি অ্যাক্সিস অফ সার্কুলার কন্ডাক্টর। হয়ে গেলে বলিস। তাহলে নেক্সট পেজ, হেডিং ম্যাগনেটিক ফিল্ড on the axis of a circular conductor। তোর কাছে কোনো একটা সার্কুলার কন্ডাক্টর রয়েছে, ঠিক আছে? এই সার্কুলার কন্ডাক্টরের যে অ্যাক্সিস এর মাঝখান দিয়ে গেছে, সেই অ্যাক্সিসের পরে কোন একটা পয়েন্টে তুই ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাস। তো ধর এই সার্কুলার কন্ডাক্টরের যে রেডিয়াস, দ্যাট ইজ আর, ঠিক আছে? দ্যাট ইজ আর। এবং
এই সার্কুলার কন্ডাক্টরটার ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, দ্যাট ইজ আই। ঠিক আছে, তো ও হচ্ছে সার্কুলার কন্ডাক্টরের সেন্টার। আচ্ছা, এবার আমি এই সার্কুলার কন্ডাক্টরের অ্যাক্সিসের পরে পি বলে একটা পয়েন্ট নিলাম, আমরা এই পি পয়েন্টটা, ওপি ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এই পি পয়েন্টে আমরা সার্কুলার কন্ডাক্টরটার জন্য কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেটা বের করতে চাই। সার্কুলার কন্ডাক্টরের একদম টপ এই পয়েন্টটার নাম দিলাম সি, এখানে একটা ছোট্ট ডেল এল কনসিডার করলাম, এবং সিমিলারলি সার্কুলার কন্ডাক্টরটার বটম এটার নাম দিলাম ডি, এখানে একটা ছোট্ট ডেল এল কনসিডার করলাম দুটো জায়গায়। ওকে, এবার এইখান থেকে এই ডেল এল এর জন্যে আমাদের ফিল্ড তৈরি হবে। তো ধর এই হলো ডিস্টেন্স, দুটোর জন্যই তৈরি হবে। তো আমি একটা ক্যালকুলেট করব, বাকিটা একই রকমভাবে বলে দেবো। তো ধর এই ডিস্টেন্সটা হচ্ছে ইউ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আমি উপরেরটা ক্যালকুলেট করছি, নিচেরটা সিমিলারভাবে বলে দেবো। ঠিক আছে, তো তাহলে এই যে সিপি, এই যে ছোট সিপি যে স্ট্রেট লাইনটা পেয়েছি, ওখানে যে ছোট একটা পার্ট নিয়েছি, ওই পার্টটার ডেল এল একটা ছোট্ট পার্ট, ডিএল একটা ছোট পার্ট, ওর জন্যে পি পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, আমরা যদি ডেল এল নিই তাহলে ডেল বি দ্যাটস ইকাল টু মিউ 0/4 আই ডেল এল। দেখ এই দুটো অ্যাঙ্গেল কত তৈরি করছে তোর সিপির সঙ্গে অ্যাঙ্গেল, এখানে কিন্তু বোঝাটা খুব দুষ্কর। এইখান থেকে এই পেরিমিটার পর্যন্ত অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, কারণ এটা 3D-তে ভাব, একটা রিং রয়েছে, তার থেকে তুই অ্যাক্সিসের পরে এরকম টেনে এনেছিস, তাহলে কী হবে, সার্কেলটার সঙ্গে, সার্কুলার কন্ডাক্টরটার সঙ্গে এই যে লাইনটা, ওপি লাইনটা, সেটা তো 90 ডিগ্রি তৈরি করবে। তাহলে সাইন 90/u²। ওকে, তাহলে কত এলো, মিউ 0/4 আই ডেল এল বাই ইউ², দ্যাট ইজ ডেল বি। ওকে, তো এবার আমরা যদি আমরা কর্কস্ক্রু রুল জানি, ক্লাস 9-10 পড়েছি, কর্কস্ক্রু রুল জানিস তো? আচ্ছা, কর্কস্ক্রু রুল কি বলছে? বাহ, সুন্দর। 11-এ যে কর্কস্ক্রু রুল, ওই কর্কস্ক্রু রুলের কথা বলা হচ্ছে না। কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ক্ষেত্রে কর্কস্ক্রু রুল আছে, সেই রুলের কথা বলা হচ্ছে, ম্যাক্সওয়েল কর্কস্ক্রু রুল। ম্যাক্সওয়েল কর্কস্ক্রু রুল বলছে, এরকম ভুলে গেলে কিন্তু খুব অসুবিধা। ঠিক আছে, এটা ম্যাক্সওয়েল বলেছিল, ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু রুলে ম্যাক্সওয়েল নিশ্চয়ই এই কথাটা বলেনি। কর্কস্ক্রু রুল, ম্যাক্সওয়েল কর্কস্ক্রু রুল বলছে যে কোন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তার যে কারেন্ট ফ্লো, সেই কারেন্ট ফ্লোর দিকে যদি আমরা একটা রাইট হ্যান্ডেড স্ক্রুকে ঘোরাই, ঠিক আছে, রাইট হ্যান্ডেড স্ক্রু মানে যে স্ক্রুটা ডান হাতের দিকে ঘুরবে, রাইট হ্যান্ডেড স্ক্রুকে ঘোরাই, তাহলে থামটা যেদিকে ঘুরবে সেটাই হবে তোর মোশন, ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। এটা বলছে তোর কর্কস্ক্রু রুল ম্যাক্সওয়েলের। তো আমরা যদি এখানে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু রুল খাটাই, তাহলে এই যে ডেল বি, এই ডেল বির যে তোর ডিরেকশন, সেই ডিরেকশনটা কোন দিকে হবে, সেই ডিরেকশনটা এরকম কোন একটা দিকে হবে।
এই পি কিউ এর দিকে হবে। এবার আমরা এই পার্টটাকে দুটো পার্টে ভাঙবো। একটা হচ্ছে এর পারপেন্ডিকুলার, আর একটা হচ্ছে এর মানে এর 90। তো পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা, এই অ্যাঙ্গেলটা থিটা মানে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। তো এইটা কত হবে, ডেল বি কস থিটা, যেদিকে অ্যাঙ্গেল করে সেদিকে কস কম্পোনেন্ট, আর এদিকে কত হবে ডেল বি সাইন থিটা, যেদিকে অ্যাঙ্গেল করে না সেদিকে সাইন কম্পোনেন্ট। ঠিক সিমিলার গল্প আমি নিচের পার্টটা দিয়ে করিনি, নিচের পার্টটার জন্য আরেকটা পার্ট এখান থেকে আসবে। তো এটাও যেমন ডেল বি, ওটাও তেমন ইকুয়াল ম্যাগনিটিউড ডেল বি হবে। এবং তার জন্যে আমি কিন্তু এটাকেও দুটো পার্টে ভাঙতে পারবো, একটা এদিকে একটা এদিকে। তো এদিকেরটা পাবো ডেল বি কস থিটা, আর এদিকেরটা পাবো ডেল বি সাইন থিটা। তো দেখ, দুটো ডেল বি কস থিটা কিন্তু একজন আরেকজনকে নেগলেক্ট করে দিচ্ছে, শুধুমাত্র পড়ে থাকছে এই ডেল বি সাইন থিটাগুলো এবং ডবল ডবল। তো তার মানে আমরা যদি টোটাল সার্কুলার লুপ ঘুরি তাহলে কিন্তু আমার ডবল ডবল নেওয়া যাবে সব, ঠিক আছে? তো আমার হাফ পাক ঘুরলেই কাজ মিটে যাচ্ছে। জিরো হবে কি করতে? দুটোই একই দিকে ফোর্স, জিরো হবে কেন? জিরো হওয়ার তো কোনো জায়গা নেই। একই লাইনের পরে ডেল বি কস থিটাটা রয়েছে, বাট অপোজিট টু ইচ আদার, সেই জন্য নেগলেক্ট হচ্ছে। বাট একই লাইনের পরে ডেল বি সাইন থিটা রয়েছে, দোজ আর ইকুয়াল ডিরেকশন, তো সেটা কি করে জিরো হবে? তাহলে আমরা বি যদি বের করতে চাই, তো বি ইজ ইকুয়াল টু সামেশন অফ ডেল বি সাইন থিটা। এই ডেল বি সাইন থিটাগুলোকে আমার সব যোগ করতে হবে। তো বি ইকুয়াল টু সামেশন অফ ডেল বি কত বেরিয়েছিল, মিউ 0/4 পাই আই ডেল এল বাই ইউ স্কোয়ার ইন্টু সাইন থিটা। সাইন থিটাটা যদি আমরা এই ট্রায়াঙ্গেলটা থেকে বের করি তাহলে কত আসছে, r/u। তো দ্যাট ইজ মিউ 0/4 পাইটাকে আমি বাইরে দিয়ে দিতে পারি, সামেশন অফ আই ডেল এল ইউ কিউব ইন্টু আর, এটা সামেশনের মধ্যে হচ্ছে। এখন দেখ, এই সার্কুলার কন্ডাক্টরটার সিমেট্রি দিয়ে আমরা কি বলতে পারি, সার্কুলার কন্ডাক্টরটার প্রতিটা পয়েন্টে আই সমান আর সমান ইউ সমান, এটা তো স্বাভাবিক জিনিস। তাহলে আমরা এই আই আর ইউ এই তিনটেকেও কিন্তু সামেশনের বাইরে নিয়ে আসতে পারি। তো দ্যাট ইজ বি ইকুয়াল টু মিউ 0/4 পাই আই আর আর ইউ, এই তিনটেকে বাইরে আনতে পারি, সামেশন অফ ডেল এল, এটা ভিতরে থেকে যাবে। তো সামেশন অফ ডেল এল যদি আমরা কনসিডার করি, তো দ্যাট ইজ মিউ 0/4 পাই আই আর বাই ইউ কিউব। ডেল এল মানে কি, ওই স্মল স্মল কোয়ান্টিটিগুলোকে যোগ করতে করতে টোটালটা নেবে। তো দ্যাট ইজ দ্য পেরিমিটার বা সার্কামফারেন্স অফ দ্য সার্কুলার কন্ডাক্টর, যার রেডিয়াস হচ্ছে আর। তাহলে টোটালটা কত হবে, 2πr। তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি পাই পাই কাটছে কিছু, 2 কাটছে। তো দ্যাট ইজ মিউ 0/i/2, এটা আর স্কোয়ার আসছে। আর নিচে ইউ কিউবটাকে আমরা ইউ স্কোয়ারের 3/2 লিখছি অ্যাকর্ডিং টু ইন্ডিসেস। আচ্ছা, এখানে দেখ, এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, ট্রায়াঙ্গেলটা থেকে লেখা যায় ইউ স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কারণ ইউটা তো আমি মেজার করতে পারবো না। এবার ইউ স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে কত আসছে, বসিয়ে দিলে আসছে বি ইকাল টু মিউ 0/2, মিউ 0/2। আমি এটাকে আরো উপরে লিখছি, বসিয়ে দিলে আসছে বি ইকাল টু মিউ 0
বাই টু ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার টু দি পাওয়ার 3/2 এটা আসে। দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড অন এ অ্যাক্সিস অফ কারেন্ট অর কারেন্ট ক্যারিং সার্কুলার কন্ডাক্টর। এবার প্রশ্ন হচ্ছে এখানে একখানা পাক আছে, তুই যে কারেন্ট ক্যারিং সার্কুলার কন্ডাক্টরটা নিয়েছিস তার একখানা পাক আছে। দেখবি যে কোনো মোটর বা যে কোনো আমরা যেগুলো যে ইলেকট্রিক্যাল মোটরগুলো ইউজ হয় সেই মোটরগুলোর ভিতরে যে আর্মেচারটা থাকে সেখানে একখানা পাক থাকে না, সেখানে অসংখ্য পাক থাকে। যদি এনখানা পাক থাকতো তাহলে প্রতিটা পাকের জন্য এরকমই আসতো। তাহলে এনখানা পাক ওরিয়েন্টেড কোন একটা এরকম সার্কুলার কন্ডাক্টর বা কয়েল যেগুলোকে বলা হয় সেটায় কি থাকবে, এন দিয়ে গুণ হবে বাই টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2. That is the magnetic field on the axis of a coil. এখানে n ইকুয়াল টু 1, এই যে ছবিটাতে দেখতে পাচ্ছি সেখানে n ইকুয়াল টু 1, বাট যদি অনেকগুলো থাকতো তাহলে সেক্ষেত্রে n এর একটা ভ্যালু বসতো, 2 হলো 2। ওকে, এবার যদি তুই এই x এর ভ্যালুটাকে 0 করিস তাহলে p পয়েন্টটা কোথায় চলে আসবে, অরিজিনে চলে আসবে। মানে সেক্ষেত্রে আমরা বের করতে পারবো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটার যে সেন্টার, সেই সেন্টারে তোর ইয়ে কত, ফিল্ড কত। তো তুই দেখ এক্স এর ভ্যালু যদি তুই 0 বসাস, এখান থেকে তুই পাচ্ছিস বি ইকুয়াল টু μ0I/2, μ0I/2 আর একটা আর থাকবে ওখান থেকে, ওটা আর কিউ হয়ে যাবে। এক্স এর ভ্যালু 0 বসা, দেখ উপরে আর স্কোয়ার নিচে আর কিউ, তো একটা আর থাকবে। তো দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড at the center of the current carrying circular conductor. ওকে, তো কারেন্ট ক্যারিং সার্কুলার কন্ডাক্টর দিয়ে মোটামুটি যা ছিল সবই বলা হয়ে গেছে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সার্কিটাল রুল, সেটা করব। তো নেক্সট পেয়ে যাচ্ছি, পেজ চেঞ্জ করছি। চল একটা প্রবলেম করে নিই, তারপরে অ্যাম্পিয়ারের সার্কিটাল রুল করব। ধর তোর কাছে দুটো কনসাইক্লিক সার্কুলার লুপ রয়েছে, যাদের রেডিয়াসের রেশিও হচ্ছে 1:2, এবং এদের মধ্যে দিয়ে যে কারেন্টের রেশিও সেটা 1:2। এর এইটার জন্য এর সেন্টারে যে ম্যাগনেটিক ফিল্ডের রেশিও সেটা কত হবে বল। আমরা যা এক্ষুনি আলোচনা করলাম তা দিয়েই বলতে হবে, বল দেখি। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। কি বুঝতে পারছিস তো? বল বল, ছোটখাটো বল। জাস্ট যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এই ফর্মুলাটা কাটালেই হয়ে যাবে।
দেখ, এখানে রেডিয়াস অনুযায়ী বোঝা যাচ্ছে এইটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর, মানে 1 2 দিয়ে এইভাবে বলা আছে। তো B1 ইজ ইকাল টু মিউ 0 I/2R, একটু আগে আমরা বের করলাম। তো I1 R1 ওইভাবে কোনোদিন বসানো যায় না। রেশিও আর মানে এটা 2:4ও হতে পারে, 3:6ও হতে পারে। তো কখনো এরকমভাবে বসিয়ে দেওয়া যায় না, ঠিক আছে। দ্যাট ইজ মিউ 0 I2/2R2। এবার যদি আমরা B1/B2 করি, দ্যাট ইজ মিউ 0 কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, I1/I2 ইন্টু R2/R1 আসছে। I1/I2 কত? 1/2। R2/R1 কত? 2/1, দ্যাট ইজ 1। তো B1:B2, দ্যাট ইজ 1:1। এদের রেডিয়াসের ডিফারেন্স আছে, এদের কারেন্টের ডিফারেন্স আছে, এবং সেই ডিফারেন্সগুলো দেখ সবই সেম রেশিওতে আছে, বাট এদের সেন্টারে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটা কিন্তু একই। পেজ চেঞ্জ করছি, নেক্সট পেয়ে যাচ্ছি। আমরা অ্যাম্পিয়ারের সার্কিটাল ল পড়ব। সেটা পড়ার জন্য আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল। লাইন ইন্টিগ্রাল আমরা ইন্টিগ্রেশন শিখছি। লাইন ইন্টিগ্রেশন হচ্ছে ওয়ান টাইপ অফ ইন্টিগ্রেশন যেটা একটা লাইন বরাবর হয়, ঠিক আছে। তো ধর এ হচ্ছে কোনো একটা ভেক্টর, কোনো একটা ডেল এল রয়েছে বা ডিএল রয়েছে। এই ডিএল এর যে ডিরেকশন সেটা আমরা একটু আগে আলোচনা করেছি, এর ট্যানজেনশিয়াল ডিরেকশন হয় এই, দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ ডিএল। এবং এ হচ্ছে কোনো একটা ভেক্টর, যে ভেক্টরটা ধর সাপোজ এরমভাবে রয়েছে, দ্যাট ইজ দ্য ভেক্টর এ ভেক্টর, এবং অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ থিটা। অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ থিটা। ওকে, তো সেক্ষেত্রে আমরা ডট প্রোডাক্ট অনুযায়ী কি বলি? এ ডট ডিএল দ্যাটস ইকাল টু এ ডিএল কস থিটা। এবার আমরা এই গল্পটাকেই যদি আমরা একটা পাথ বরাবর করতে চাই, এটা একটা পাথ যেটা পি থেকে শুরু, কিউতে গিয়ে শেষ, এর মাঝখানের কোনো একটা ছোট্ট পার্ট দ্যাট ইজ ডেল এল বা ডিএল। তাহলে এর যে ডিরেকশন সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল ডিরেকশন, দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ ডিএল। এবং এখানে একটা ভেক্টর, তার যে ডিরেকশন সেটা ধর এরকম কোন একটা ডিরেকশন, দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ এ, এবং অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ থিটা। অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ থিটা। তো সেক্ষেত্রে লাইন ইন্টিগ্রাল along PQ is denoted by integration P to Q A dot dl. So that's equal to integration P to Q A dl cos theta, বা যেহেতু আমরা ইন্টিগ্রেশনে ডিএল কে পিছনের দিকে রাখি তাহলে অনেকে লিখতে পারে A cos theta dl। এবার আমরা যেটা পড়ব দ্যাট ইজ ক্লোজড লাইন ইন্টিগ্রাল। আমরা এতক্ষণ পড়লাম লাইন ইন্টিগ্রাল, এবার ক্লোজড লাইন ইন্টিগ্রাল। ক্লোজ লাইন ইন্টিগ্রাল মানে এই যে ইন্টিগ্রেশনটা হচ্ছে এটা একটা ক্লোজ লাইনে হবে। তো দ্যাট ইজ এরকম কোন একটা ক্লোজ লাইনে হবে যেখানে স্টার্টিং পয়েন্টও এক, এন্ডিং পয়েন্টও এক। তো তুই যদি এখানে কোন একটা স্মল পাথ নিস ডেল এল, যার ডিরেকশন হচ্ছে এর ট্যানজেনশিয়াল ডিরেকশন, দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ ডিএল বা ডেল এল। এবং তুই যদি এখানে একটা ভেক্টর নিস, সাপোজ দি ভেক্টর ইজ দ্যাট, দি ডিরেকশন অফ দ্য ভেক্টর ইজ এই এ,
তো অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ থিটা। তো ক্লোজ লাইন ইন্টিগ্রালকে এইভাবে লেখা হয়, এরকম একটা সার্কুলার পাথ পাকিয়ে দেওয়া হয়, এ ডট ডিএল। তো অ্যাকর্ডিং টু ডট প্রোডাক্ট এটা কি হয়ে যাবে, এ কস থিটা ডিএল। এই হচ্ছে ক্লোজ লাইন ইন্টিগ্রাল। এবার এই ক্লোজ লাইন ইন্টিগ্রালটা আমরা কিন্তু ইউজ করব যখন আমরা অ্যাম্পিয়ারের সার্কিটের ল পড়বো, তখন আমরা এটাকে ইউজ করব। তো চল নেক্সট পেজে যাই। নেক্সট পেজে গিয়ে হেডিং করছি অ্যাম্পিয়ার্স সার্কিটের ল। বল এই পর্যন্ত কোনো অসুবিধা? এখানে দুটো কনসেপ্ট আমরা শিখলাম। নেক্সট পেজ, হেডিং অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল। লটা কি বলছে? লটা বলছে যে তোর কাছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুই কোন একটা ক্লোজ পাথ কনসিডার করলি। তোর কাছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তুই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ক্লোজ পাথ কনসিডার করলি, ক্লোজ পাথ কনসিডার করলি। তো এই ম্যাগনেটিক ফিল্ড, এই ক্লোজ পাথ, অ্যাকর্ডিং টু দিস ক্লোজ পাথ, মানে আমি বলতে চাইছি এটা বি ডট ডিএল, বি ইজ এ ভেক্টর, এই ডিএল হচ্ছে এটা। এই ক্লোজ পাথ বরাবর তুই যদি ম্যাগনেটিক ফিল্ডটার ক্লোজ লাইন ইন্টিগ্রাল নিস, সেটা হবে মিউ জিরো ইন্টু আই, যেখানে আই হচ্ছে এই ক্লোজ পাথটার মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, ক্লোজ পাথটার মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে। ধর এই ক্লোজ পাথটার মধ্যে দিয়ে একটা আই গেছে, মানে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর গেছে, এটা আই। এটা ব্যাপারটা বোঝাতে পারলাম, এটা অ্যাম্পিয়ার সার্কিটাল ল বলছে। তো ধর তোর কাছে দুটো ক্লোজ পাথ আছে, এই একটা, এই একটা। এই ক্লোজ পাথটার নাম হচ্ছে x1, এই ক্লোজ পাথটার নাম হচ্ছে x2। সার্কিটের ল বলছে কোন একটা ক্লোজ পাথ বরাবর, কোন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোন একটা ক্লোজ পাথ বরাবর তুই যদি ম্যাগনেটিক ফিল্ডটার ক্লোজ লাইন ইন্টিগ্রাল নিস, সেটা হবে মিউ জিরো ইন্টু আই, যেখানে আই হচ্ছে ক্লোজ পাথটার মধ্যে দিয়ে কতটা কারেন্ট গেছে, যে কারেন্টের অ্যাম্পলিটিউডটা যাচ্ছে সেটা। তো ধর এখানে দুটো ক্লোজ পাথ নিয়েছি, এই ক্লোজ পাথটার প্রথম ক্লোজ পাথটার মধ্য দিয়ে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর গেছে, দ্যাট ইজ আই আই। আর দ্বিতীয় ক্লোজ পাথটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যায়নি। তো এখন প্রশ্ন হলো, এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ক্লোজ লাইন ইন্টিগ্রালটার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে ক্লোজ লাইন ইন্টিগ্রালটার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি হবে? কোনটার ক্ষেত্রে মিউ নট আই, কোনটার ক্ষেত্রে মিউ নট আই? এক্সপ্রেশনটা বল, পুরো এক্সপ্রেশনটা বল। ক্লোজ লাইন ইন্টিগ্রেশন বি ডট ডিএল দ্যাটস ইকাল টু মিউ নট আই। আর দ্বিতীয়টার ক্ষেত্রে তাহলে তুই বলতে চাইছিস আই এর ভ্যালু এখানে 1, তুই তো আই এর ভ্যালুটাকে 1 বসা, তাহলে কি হবে? 0। এবার ধর থার্ড কোন একটা লুপ রয়েছে, যে লুপটার ভিতর দিয়ে তিনটে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর গেছে, ধর
দুটো কারেন্ট ক্যারি করছে উপরের দিকে, একটা কারেন্ট ক্যারি করছে নিচের দিকে, এক্ষেত্রে কি হবে বল? এক্ষেত্রে কি হবে বল? 2i, that is I plus I minus I, is integration closed line integration b dot dl, that's equal to mu 0 I, এটা আসবে। সিমিলারলি এখানে আমরা একখানা করে পাক ধরছি এই লুপগুলোর, যদি এখানে একের বেশি পাক থাকে তাহলে গল্পটা কি হবে, ওই এন আসবে একটা, তাহলে কোনো একটা ক্লোজ লাইন ইন্টিগ্রাল বি ডট ডিএল, সেটা কত আসবে, মিউ 0 এন আই, যদি এনখানা পাক থাকে। ঠিক আছে, এনখানা পাকের কোন একটা, মানে আমি বলতে চাইছি এই ছবিটা কেমন হবে, এই ছবিটার এই ছবিটাকে আমি আপডেট করছি যে এই ভিতর থেকে ধর এনখানা পাকের কোন একটা ইয়ে গেছে, বুঝতে পারছিস ব্যাপারটা নিশ্চয়ই, এনগুলো সব ক্যাপিটাল। ঠিক আছে, এরকম করে ধর ওর ভিতর থেকে একটা কয়েল মতো গেছে। ঠিক আছে, যেখানে এন ইকুয়াল টু 4 নিয়ে আমি ছবিটা আঁকলাম, মানে ওই কোথায় কোথায় কার ভিতর দিয়ে যাচ্ছে বুঝতে পারছিস তো, এক্স টুর মধ্যে দিয়ে কিন্তু গেছে। তাহলে এক্স টুর মধ্যে দিয়ে গেলে তাহলে কি এক্ষেত্রে কি হবে, যদি চারটেই একই দিকে ঘোরে কারেন্ট তাহলে 4i হবে, তাহলে সেটাই আমরা লিখছি মিউ 0 এন আই। ওকে, তাহলে আমরা আজকে অ্যাম্পিয়ার সার্কিটের লটা দেখলাম। আচ্ছা, এবার আমি দেখি কতটা কি, এই তো চারটে গেছে, তুই তো লুপ দেখতে পাচ্ছিস, এখানে কটা লুপ দেখতে পাচ্ছিস, চারটে লুপ, সেটাই বলা হচ্ছে যে 4i হবে। যে এবার দেখি কতটা কি শেষ হলো, এক সেকেন্ড দ্বারা। আমরা শুরু করেছিলাম 4.5 থেকে, 4.5 হয়ে গেল, পুরো পড়ে ফেলবি, এক্সাম্পল 4.5 দেখে ফেলবি, 4.6 বলা হয়ে গেছে, পুরোটা দেখে ফেলিস, এক্সাম্পল 4.6, 4.7 অ্যাম্পিয়ার সার্কিটের ল বলা হয়ে গেছে, পুরোটা পড়ে ফেলিস, 4.8 এক্সাম্পল করে ফেলবি। আমরা তাহলে নেক্সট দিন সলিনয়েড টরয়েড থেকে শুরু করব। সলিনয়েড টরয়েড হচ্ছে 4.8, এখান থেকে শুরু করব, টরয়েড শেষ করব, দেন তারপরে প্রথম দিকে আবার একটু যাব। ঠিক আছে, এরপরেই সলিনয়েড টরয়েড শুরু করবো। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, বুধবার দিন ম্যাথ করাবো, শুক্রবার দিন ফিজিক্স পড়াবো। ঠিক আছে, ফিজিক্সটাকে এবার একটু এগিয়ে নেবো, ম্যাথটা তো অনেকটা এগিয়ে গেছে, তো আশা করি বুধবার দিন এই চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারটা চলছে ওটা শেষ হয়ে যাবে, আর শুক্রবার দিন আবার ফিজিক্স এই চ্যাপ্টারটা যতটা হয়, এই চ্যাপ্টারটা মোটামুটি 3 দিন মতো লাগবে আশা করা যায়, তো নেক্সট উইকে আশা করা যায় ভালোভাবেই শেষ হয়ে যাবে। ওকে, বল যদি কোনো ডাউট